আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে এতক্ষণ আপনারা বুঝেছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো। আমি হেডলাইনে লিখেছি 72 ঘন্টার ভিতরে কি ঘটছে বা ঘটতে যাচ্ছে। এবং রংপুর থেকে, আমি গত ভিডিওতে বলেছি, রংপুর থেকে প্রায় 12,000 সেনা আমাদের বর্ডারের উপরে নিয়ে আসা হয়েছে। আরও যা সেনা আছে তাও নিয়ে আসা হচ্ছে। এবং গতকাল রাত থেকে আপনার ছবিতে যে যে ট্যাঙ্ক কামান যেতে দেখছেন, ট্রাকে, বাসে, গাড়িতে করে, এগুলো সব কালকে এখনো চলছে। এই মুহূর্ত আপনারা যখন এই ভিডিওটা দেখবেন, এই মুহূর্ত পর্যন্ত এগুলো চলছে। সুতরাং এই 72 ঘন্টা আমাদের জন্য খুবই ক্রুশিয়াল মোমেন্ট। অ্যান্ড এই 72 ঘন্টার ভিতরে ইন্ডিয়া মাইরও দিতে পারে, মাইর খাওয়ার ব্যবস্থা করতে পারে আমাদেরকে। বিভিন্নজন বলতেছে যে এছাড়াও অন্যান্য ঘাঁটিতেও ড্রোন অ্যাটাক হয়েছে বা ইয়ে হয়েছে, তবে সেই বিষয়ে আমি আসলে 100% শিওর না। তবে এটা শিওর যে আগামী 72 ঘন্টার ভেতরে, তার মানে এমনও হতে পারে কাহিনী ঘটে যাবে। আপনারা খেয়াল করেছেন গতকাল রাতে, হ্যাঁ গতকাল রাতে বা পরশুদিন রাতেই ঘোষণা দিছে, নোটাম ঘোষণা হয়েছে 14,000 কিলোমিটার, যেটা আপনার পৃথিবীর ইতিহাসে এত বড় নোটাম আর কখনো হয় নাই। যে 14,000 কিলোমিটার ধরে কোনো দেশ কোনো অস্ত্র প্রশিক্ষণ বা অস্ত্র বিস্ফোরণ এগুলোর জন্য 14,000 কিলোমিটার নেয় না, পুরোটাই ব্লক। এবং পুরো এরিয়ায় আপনাদের ওই যে ব্যানারে যে ছবিটা দেখছেন, এই ধরনের কামান থেকে শুরু করে বিভিন্ন মিসাইল চার্জ করার মতন যত মেশিনপত্র আছে সব ওখানে আছে। পুরো বর্ডারে এই মুহূর্তে 2.5 লক্ষ সেনাবাহিনী আছে। সেনাবাহিনী, ইন্ডিয়ান সেনা। এবং সবচেয়ে মজার বিষয়, আপনার যে সেভেন সিস্টার খেয়ে দিবেন বলছেন, সেইখানে পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ সেনা, যেটাকে গুর্খা সেনা বলা হয়। গুর্খা, এইখানে আমাদের নেপালি এবং ভারতীয় সব পাহাড়ি সেনা, এগুলো গুর্খা। এটা ব্রিটেনে আছে এই সেনাটা, কারণ ব্রিটেন যেহেতু আমাদেরকে আগে রুল করেছিল, ব্রিটেন ওই গুর্খা সেনা। এবং গুর্খা সেনারা অস্ত্র ছাড়াও শুধুমাত্র একটা ছুরি দিয়েও অস্ত্রধারী 8-10 জনকে এট এ টাইম মারতে পারে। এত দুর্ধর্ষ এই গুর্খা সেনা। ওইটা পুরোটাকে ডেপ্লয়েড করে দেওয়া হয়েছে সেভেন সিস্টারে। আর এই যে ছবি, আমি আরও কিছু ছবি এবং লাইভ ভিডিও করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। যে কোনো মুহূর্তে হয়তো আমরা লাইভ করতে পারি ওই অঞ্চলগুলো, পুরো বাংলাদেশের পুরো বর্ডারটা, ইন্ডিয়া বাংলাদেশের সমস্ত বর্ডারে পুরোটাতে লাইভ করার জন্য চেষ্টা চলছে। হয়তো সফল হতে পারি, যদি হতে পারি তাহলে সাথে সাথে আপনাদেরকে লাইভে করে দেখাবো যে কী অবস্থা। এবং যতটুকু এই মুহূর্তে পর্যন্ত খবর পাচ্ছি, তাতে হচ্ছে যে ইন্ডিয়া হয়তো সার্জিক্যাল স্ট্রাইক করে দিতে পারে বাংলাদেশের উপরে। এবং গত 2 দিন ধরে 3 বাহিনী সহ ব্যাপক মিটিং মিছিল করছে, ব্যাপক মিটিং করছে প্রতিদিন। মানুষ যাতে খবর না নেয় যে আসলে ভেতরে ইন্ডিয়া বাংলাদেশের টেনশনটা কোথায় কি যাচ্ছে, কোথায় কি হচ্ছে, যে কোনো কিছু হচ্ছে কিনা, এগুলো। এবং রংপুর থেকে, আমি গত ভিডিওতে বলেছি, রংপুর থেকে প্রায় 12,000 সেনা আমাদের বর্ডারের উপরে নিয়ে আসা হয়েছে। আরও যা সেনা আছে তাও নিয়ে আসা হচ্ছে। এবং গতকাল রাত থেকে আপনার ছবিতে যে যে ট্যাঙ্ক কামান যেতে দেখছেন, ট্রাকে, বাসে, গাড়িতে করে, এগুলো সব কালকে এখনো চলছে। এই মুহূর্ত আপনারা যখন এই ভিডিওটা দেখবেন, এই মুহূর্ত পর্যন্ত এগুলো চলছে। সুতরাং এই 72 ঘন্টা আমাদের জন্য খুবই ক্রুশিয়াল মোমেন্ট। অ্যান্ড এই 72 ঘন্টার ভিতরে ইন্ডিয়া মাইরও দিতে পারে, মাইর খাওয়ার ব্যবস্থা করতে পারে আমাদেরকে। দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এবং ঢাকা শহরের ভেতরে, আজকের যা খবর, ঢাকা শহরের ভেতরে 6টা আস্তানা অলরেডি চিহ্নিত করা হয়েছে। এবং এগুলোর সবচেয়ে বড় বড় মাদ্রাসা যেই আছে, এই ধরনের 2-3টা আছে। এবং সাথে আরও কিছু স্পট আছে যেগুলোকে চিহ্নিত করা হয়েছে যে জঙ্গি আস্তানা বলে। এবং এইখানে নাকি প্রশিক্ষিত পাকিস্তানি গোয়েন্দা সংস্থার শত শত লোক আছে। এবং তারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটাইতে পারে, যার কারণে আপনার একটা সতর্কতা জারি করছে, যেটা বাংলাদেশের কোনো পত্র পত্রিকা বা টিভিতে বলে নাই, কিন্তু গভর্নমেন্টে বলে নাই। এটা গোয়েন্দা সংস্থার যে সতর্কতাটা, গোয়েন্দা সংস্থা সরাসরি এনএসআই ডিজিএফআই, বাংলাদেশের এনএসআই ডিজিএফআই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সতর্কতা পাঠাইছে সেটা বলছি। সেটা হচ্ছে যে ঢাকার খিলখ্যাত কনকর্ড অ্যাপার্টমেন্ট ও পাশে
পিঙ্ক সিটি ডুপ্লেক্স আবাসিক এলাকা। পাকিস্তানের জঙ্গি সংগঠনের বড় সামরিক নেতা জাকির খান ও আইএসআই এর সদস্যরা অবস্থান করছে। গোয়েন্দা রিপোর্ট, বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট। ঢাকায় পাকিস্তানি এম্বাসিতে তাদের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশের কিছু পাকিস্তানপন্থী অফিসার দেখভাল করছে এগুলো। পিঙ্ক সিটি ডুপ্লেক্স ডুরেক্স পিঙ্ক সিটি ডুরেক্স আবাসিক বাংলাদেশের জঙ্গি সহ বিমান বিধ্বংসী রকেট লঞ্চার, ভারী অস্ত্র যোগান, প্রশিক্ষণ দিচ্ছে, যেখান দিয়ে বিমান উঠানামা করে এয়ারপোর্টের অপোজিটে, জাস্ট ঢাকা এয়ারপোর্টের অপোজিটে। এটা হচ্ছে যে একদম সরাসরি গোয়েন্দা রিপোর্ট, এটা বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট। এবং এইসব জায়গায়, এই জন্য বলছি 72 ঘন্টার মধ্যে এইসব জায়গায় হয়তো অ্যাটাক হয়ে যেতে পারে। এই যে জায়গাগুলোর কথা বলছি, একটু দূরে থাকুন, সকলে একটু দূরে থাকুন। আগামী 72 ঘন্টা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটবে। আর যদি তেমন আরো কিছু আপডেট আসে, যখনই আসবে সাথে সাথে আপনাদেরকে লাইভ টেলিকাস্ট করার চেষ্টা করব। বললেন আপনি ওয়ার্ড কমিটির নেতা, কি যে আমার ভাবির ছেলেরা ওয়ার্ড কমিটির নেতা মানে কি বিশাল কিছু। তো আজকাল তো ওয়ার্ড কমিটির নেতা হইতেই 5 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ টাকা লাগে। আমি বিএনপি যখন ক্ষমতায় ছিল না, এই মুশতাক সরকারের ছিল না, তখনই একটা জেলার ছাত্র দলের একটা সাধারণ পোস্ট পেতে আমি জানি 5 লক্ষ টাকা লেগেছে। তাহলে এখন তো তারা ক্ষমতায়, তাদের কত লক্ষ লেগেছে। তো এগুলো তাদের এগুলো বিনিয়োগ উঠায় নিতে হবে না? আরেকটা কারণে হয়তো বলেছে, আপনি হয়তো জানেন যে চরমনাই পীর সাহেব যে আছেন, যাকে আমি আদর করে দুষ্ট লোকেরা বলে চামড়ানাই পীর, সেই চামড়ানাই পীর বা চরমনাই পীর কিন্তু আওয়ামী লীগকে শাহী চাঁদাবাজ বলেছিলেন, আর বিএনপি কে বলেছেন শেষরা চাঁদাবাজ। তা আমার মনে হয় এইটা রাগ করছে তারা, যে আওয়ামী লীগকে শাহী চাঁদাবাজ বললো হুজুর সাহেব, আর বিএনপি কে শেষরা চাঁদাবাজ বললো, এটা ইজ্জত চলে যায় না? সেই জন্যই তারা বোধহয় ওয়ার্ড কমিটির লোক এই কথা বলেছে, ওয়ার্ড কমিটির একজন ছাত্র, যে যেই আসুক না কেন, যে তাকে তারেক রহমান আসলে তাকে সাদা দিতে হবে। ভাগ্যিস সে বলে নাই যে চৌথ আসমান থেকে হজরত ঈসা আলাইহিস সালাম আসলো সাদা দিতে হবে, এটাই আলহামদুলিল্লাহ বলেন। আর তারেক রহমানের বিরুদ্ধে এটা তারা বলতেই পারে, কারণ তারেক রহমানকে সে দেখেছে যে তার নেতাকে আমার আরেক ভাবির পোলা, কি যেন প্রধান, তার পোলা, আমার আরেক ভাবির পোলা, তার পোলা বলেছে তারেক রহমান হচ্ছে কুলাঙ্গার। তার নেতাকে কুলাঙ্গার বলতে পারে, তারপর জামাত বলছে এটা কুলাঙ্গারের সরকার। তাহলে কুলাঙ্গারের সরকার, কুলাঙ্গার প্রধানমন্ত্রী বলতে পারলে, আর আমার এই ছোটখাটো গাজীপুরের, তাও আবার শ্বশুর এলাকা, এই গাজীপুরের ভাবির পোলাকে একটু বলতে পারে না যে তারেক রহমান আসলো? তিনি গাজীপুরকে মহা উন্নত পর্যায়ে নিয়ে গেলেন শাহী চাঁদাবাজে রূপান্তরিত হতে চাওয়ার জন্য, মনে হয় এটা বলেছে। এটা আপনারা রাগ করেন না, এটা তাদের হক। যেমন জামাতেদের হক আছে, যাদের বউ, যাদের স্বামী প্রবাসে থাকে, এমনকি যারা আওয়ামী লীগ করে তাদের বউ যেমন তাদের হক, তেমনি আমাদের ভাবির পোলাদের হক আছে। তারেক রহমান কেন ভাগ্যিস বলে নাই যে কবর থেকে যদি জিয়াউর রহমান খালেদা জিয়া উঠে আসে, খালাম্মা উঠে আসে, তারপরেও আমরা চাঁদা নিব? এর জন্যই বরং তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে এই কথাটা অন্তত বলে নাই। কারণ এই সরকারের আমলে কিন্তু, এই সরকার এবং আগের সরকার, তথাকথিত সরকার, এদের আমলে কিন্তু কবর থেকে লাশ পুরানোর রেকর্ড এদের আছে, কবর পুরানো। ভাগ্যিস বলে নাই যে, আবারও বলতেছি আমি সরি, যে তারেক রহমান তো দূরের কথা, তার বাবা কবর থেকে উঠে আসলো, তার মা কবর থেকে উঠে আসলো, আমরা চাঁদা নিব। এটা সে যে বলে না, এটা আমাদের আলহামদুলিল্লাহ বলতে হবে। আর আর ওই যে জামাতেরা বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেছিল, যারা হইলো সিএনজির দোকানে চাঁদা নেয়, বাস স্ট্যান্ডে চাঁদা নেয়, আমার মনে হয় এটা তাদের মনে পছন্দ হয় না, একটু উন্নত মানের চাঁদাবাজ হতে চেয়েছে। মানে এরা বাঁশের চাইতে কঞ্চা বড় হয়ে গেছে, তাই তারা বলে, তরমুজের চেয়ে বিচি বড় হয়ে গেছে, তাই বলে যে তারেক রহমান আসলো চাঁদা দিতে হবে। এর মাধ্যমে প্রমাণ হয়ে গেছে যে দেশটাই যে আমরা দাবি করতেছি, বা যারা সমালোচক আলোচক দাবি করতেছে দেশের অবস্থা খুবই খারাপ, আমাদের কথারই কিন্তু সাক্ষী দিচ্ছে এই ভাবির পোলারা, তারেক রহমানের তাদের জাতীয় ভাইয়া। আর একটা কারণে কিন্তু বলতে পারে, যেহেতু তাদের জাতীয় ভাইয়া, হয়তো ভাইয়া, ছোট ভাইয়া, ভাইয়াদের প্রতি তো আবদার থাকতেই পারে। আর যদি কোনো কারণে তারেক রহমানকে দুলাভাই মনে করে, তাহলে তো আবদার আরো বেশি। সুতরাং এদের প্রতি আমাদের রাগ করা যাবে না। এরা বরং, এরা যদি, বললাম তো, এরা কবে না জানি বলে বসে চৌথ আসমান থেকে যদি ঈসা আলাইহিস সালাম আসে, তারপরে চাঁদা দিয়ে, নামতে সময় চাঁদা দিতে হবে, উঠতে সময় চাঁদা দিতে হবে, এটা বলে দিতে পারে। রাগ করেন না। আমরা দেখেছি ফরিদ ভাই যে গত ইউনূস সরকার আমলে চাঁদাবাজিটা শিরায় শিরায় পৌঁছেছে, বাট এইবার কিন্তু বিএনপি সরকারের বা বিএনপির লোকজন চাঁদাবাজিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, একদম কোষে কোষে সেলে পর্যন্ত চাঁদাবাজিটা পৌঁছে গেছে। মোটামুটি একদম গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে কৃষি কাজ থেকে শুরু করে এমন কোন সেক্টর নাই যেখানে চাঁদাবাজিকে শিল্পের পর্যায়ে তারা নিয়ে যায়নি। শুধু ওইখানে না,
বিয়ের গেট করার জন্য তারা টাকা চাঁদা নিয়েছে জানি, জানাজা দিতেও চাঁদা নিয়েছে জানি, কবর দিতেও শুনেছি চাঁদা নিয়েছে। এদের শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, আপনি ঠিকই অনেকে বলেছে মিরগুড়া, ভাগ্যিস ওটার নাম মীর জাফর, মীর জাফর রাখে নাই, রাখতে চায় না কিনা এটা আবার দেখেন, কারণ এদের কাছে মীর জাফরও তাদের শ্রেষ্ঠ ব্যক্তি হইতে পারে, অস্বাভাবিক কিছু না। আসলে এই যে নাম পরিবর্তনের যে একটা খেলা, এটা দৃষ্টিকটু। আপনি যেটা বললেন যে নতুন একটা ইউনিয়ন তারা তৈরি করুক, কারণ বাংলাদেশ আয়তন তো আর বাড়বে না, কিভাবে করবে? তাই ঘোলে দুধের সাঁতার ঘোলে মিটাবে। একজনের কথা বললেন তার মায়ের নামে করতে চাচ্ছে, বরং এটা হলো ওই লোকের চেয়ে একটু উন্নত, মানে খারাপের মধ্যে একটু উন্নত, নিজের পোলা পানের নামে রাখে নাই, অন্তত মায়ের নামে রেখেছে। আরেকজন তো শ্বশুরের নামে রাখতে চাচ্ছে। তো এই যে কখনো মায়ের নামের জায়গায় শাশুড়ি, শ্বশুরের নাম, পোলা পানের নাম, আমাদের আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে। কবে না জানি বলে ফেলে তাদের বাড়ির কাজের বুয়ার নামে, বরং বগুড়াকে ফাতেমা নগর না লিখে ফেললে হয়, এটা নিয়ে আবার একটু চিন্তা করে। অদূর ভবিষ্যতে যদি ঢাকা সিটিকে ফাতেমা নগর বা বগুড়াকে ফাতেমা নগর বানায়, তাতেও আমরা অবাক হওয়ার কিছু আমরা দেখছি না। আসলে দেখেন, আবার দেখেন সেখানে প্রতিমন্ত্রী নাকি তিনি সাফাই গাইতে গিয়ে বলেছেন এটা নাকি কাকতালীয়। কাকতালীয় বলে ওইটা জিন্দাপীর ফরিদের বাড়ি লিখছিল না কেন? ফরিদের নাম লিখতো, আমার নাম লিখতো, আপনার মোল্লা বাড়ি লিখতো বা জিয়া করিম বাড়ি লিখতো। তো এরা হচ্ছে জামাল পীরা পাগলা। ডিমের আলী 3টাই বেছে 5টাই কিনে, 5টায় মানে 3টাই কিনে 5টাই বেছে না, মানে এদের ভুল করে এদের লাভ হয়, ভুল করে তার পোলার নামে বানাইছে। ভুল। আচ্ছা, শিবগঞ্জ উপজেলা, সেটা নাম কেটে তার বংশের নামে লিখতে হবে কেন? তার বংশের কি অবদান আছে বাংলাদেশের ভূমির জন্য? মীর বাড়ির লোকজন যদি মুক্তিযোদ্ধা হইতো তাও 2খান কথা ছিল। আসলে সেখানে সাম্প্রদায়িক একটা বিষয় আছে, নাম শিবগঞ্জ, এটা তাদের ভালো লাগে না, ওটাও আমরা বুঝি। মানে তারা এক ঢেলে 2 পাখি মারছে, তার জন্য দেখেন প্রতিবাদ কম। আবার দেখেন ইউনিয়ন গ্রামের নাম লিখে দিগন্ত নাকি তার পোলা সীমান্ত, আবার টিটকারি দিয়েছে যে সীমান্ত ব্যাংক কবে নামার কথা বলে, সীমান্ত এক্সপ্রেস না কবে আমার, মানে চোরি পে চোরি। এই যে বিএনপির এমপি প্রতিমন্ত্রী চোরি পে চোরি ফের বেশি না চোরি। এই জন্য সম্ভবত একটা সক্রেটিস বলেছিলেন নাকি, প্লেটো আমার মনে নাই, তিনি বলেছিলেন যে অন্যায় করে যদি স্বীকার না করে, এটা হচ্ছে আরেকটা অপরাধ, মহাপরাধ। মানে একদিকে আর অন্যায় করতেছে, আবার সেটা সাফাই গাওয়ার জন্য। এখন এরা তো জামাত যদি করতো তাহলে ফতোয়া আনতো কোরআন হাদিস থেকে, নবী রাসূলদেরও ফতোয়া দিত যে নবীর নামে দেশ বানাইছে। আমাদের নবীও কিন্তু তার নামে তার জায়গা বানায় নাই যে মোহাম্মদপুর, রাইট? তার পিতার নামেও বানায় নাই আব্দুল্লাহপুর, তার মাতার নামেও বানায় নাই আমিনানগর, রাইট? এগুলো কিন্তু তার নামেও বানায় নাই। বলতে পারতো নবীর সুন্নাত, সেও কিন্তু সুযোগ নাই। জামাত যদি করতে এরা ফতোয়া একটা হাজির করে ফেলতো যে সীমান্ত উড়ন্ত। আবার দেখেন উড়ন্ত কি দুরন্তকে আবার দূরত্ব কি যেন একটা গোজা মিল দিয়েছে। আমাদের মন্ত্রী মশাইরা বাংলাদেশের মানুষকে এত বোকা যদি মনে করে, তাহলে তিনি ভুল করবেন। বাংলাদেশের মানুষ এত বোকা না। ওটা নাকি কাকতালীয়, তার পুত্রের নামে হয়ে গেছে, তার কাকতালীয় ভাবে আমার নাম কেন হইল না? আপনি তো প্রতিমন্ত্রী না, তাই কাকতালীয় হয় নাই। জি, এই তাহলে ঘটনা ওইখানে। অর্থাৎ যেহেতু আমি প্রতিমন্ত্রী, যেহেতু আমি মুসলেকা মন্ত্রী, যেহেতু আমি মুসলেকা প্রতিমন্ত্রী, মুসলেকা এমপি, মুসলেকা সরকারের, সুতরাং এটা কাকতালীয় হয়েছে। কাকতালীয় কেবল তাদের বেলায় ঘটে, আমাদের বেলায় ঘটে না এবং ঘটবে না, কারণ আমরা কাকতালীয় ভাবে ওটা করতে দেব না। আমরা এটা কাকতালীয় ব্যাপারও এটা ঘটবে না আমাদের বেলায়, কিন্তু তার বেলায় ঘটবে। তাদের কাছে বঙ্গবন্ধুর নাম করলে, নামে যদি হয় সেটা বিরাট অপরাধ, শেখ হাসিনার নামে হলে তো আরো বড় অপরাধ, তারপরে শেখ রেহানার নাম হলে তো কথাই নাই। ঠিক আছে, বঙ্গবন্ধুর পাঠ্যসূচিতে তার ভাষণ দিলে এদের গা জ্বলে, কিন্তু সেইখানে ওই যে তালিবর্ষ ও অন্তস্থ আদি তার গল্প আসতে পারবে। এমনকি বিশেষ আলোচনায় আসতে পারে সংসদে স্বাধীনতা বিরোধীদের, কিন্তু বঙ্গবন্ধুর নামে এদের চুলকানি, শেখ মুজিব নামে, এদের চুলকানি জয় বাংলা নামে, এদের চুলকানি শেখ হাসিনা নামে, এদের চুলকানি আওয়ামী লীগ নামে, এদের চুলকানি হলো মুক্তিযুদ্ধ শব্দ। এরা ভুল করে ওই দিকে কিন্তু যায় না। কেউ শাশুড়ির নামে, কেউ শ্বশুরের নামে, কেউ পোলার নামে, কেউ মায়ের নামে, কেউ খালার নামে, মানে কি আর বল, কবে না জানি শালা শালির নামেও শুরু করে দিবে আর নাম, এলাকার নাম বদলানো। এখন মনে করেন ঢাকা শহরটা যদি আমাদের ওই যে ভাবির ছেলে, আর একটা কি সাদেক ভাইয়ের ছেলে, যাই ওটা ভাবির ছেলে বলা যাবে না, ওটা সাদেক ভাইয়ের ছেলে, আমরা জানি সাদেক ভাইয়ের ছেলে বললাম, জি জি ইশাক নাকি কি যেন, আমার অনেক ভাই ভাবি তো কয়েকজনের নাম মনে রাখবো। তো এই ইশাক যদি আবার বলে ফেলে যে ঢাকা শহরে 2 জায়গা আছে, তাদের 2 কাজের মেয়ের নামে উত্তর ঢাকা দক্ষিণ ঢাকার জায়গার নাম পাল্টে ফেলতে পারে, আমাদের কিছুই বলার থাকবে না, কিছুই বলার থাকবে না। এরা তবে এই দেশে যা ঘটতেছে পুরো সার্কাস,
একটা দেশ এইভাবে চলতে পারে? এই দেশের অর্থনীতি নিয়ে কথা নাই, শিক্ষানীতি নিয়ে কথা নাই, গণতন্ত্রের প্রশ্ন নাই, সংবিধানের কথা নাই, মুক্তিযুদ্ধের প্রশ্ন নাই, এমনকি মানে যা পাগলও বুঝেনি বিনিয়োগের কথা পর্যন্ত নেই। আরে বাবা, বিনিয়োগ হলে তো দুইটা বাটপারি করেও খাইতে পারতা, তাইলে তো বিনিয়োগ হলে তো কিছু চান্দা ধান্দা করে খাইতে পারতা। কারণ প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া প্রধানমন্ত্রীও ঠেকাইতে পারবে না তোমাদের চাঁদাবাজি। তাইলে তো এই যে পদ্মা ব্রিজের নিচের মাটি কামড়ায় খাইতে হবে না। প্রথম যার কথা বলছি ওর নাম হলো কিশোর পাশা ইমন। খুব ব্রিলিয়ান্ট একটা ছেলে, ইয়াং, অ্যারাউন্ড 30 হবে বয়স, ইঞ্জিনিয়ার বা কিছু একটা, যুক্তরাষ্ট্রে থাকে, প্রায় ভিডিও করে এবং সে নাস্তিক, স্বঘোষিত নাস্তিক, কিন্তু জুলাইতে সে জঙ্গি দেখে না। এই নিয়ে সে অনেক কটু কথা বলে, জুলাই জনগণের আন্দোলন ইত্যাদি ইত্যাদি বলে। কিন্তু দেখেন, একজন চোখখোলা মানুষই তো জুলাইতে জঙ্গি দেখতে পায়, তাহলে একজন নাস্তিক কেন দেখতে পায় না? যে ছেলেটার কথা বলছি, ছেলেটাকে আমার স্নেহ করতে ইচ্ছে করে, কারণ ও অনেক জায়গায় কিন্তু অনেক যৌক্তিক কথা বলে, কিন্তু জুলাইতে এসে কিন্তু ও আর সেখানে চরমপন্থী দেখে না। এটা অদ্ভুত লাগে আমার কাছে। ও দেখে না যে জুলাইতে যারা নেতৃত্ব দিয়েছে, হাসনাতকে দেখে না, তারপরে সার্জিসকে দেখে না। সে আচ্ছা, হাসনাত সার্জিসকে দেখে নাও বুঝতে পারে, ও ওই যে আরেকটা ছেলে আছে না লম্বা, আক্তার, ওকে দেখে না। এটা সত্য যে জুলাই জঙ্গি উত্থানে এর মধ্যে অনেক ধরনের সিওডো অজঙ্গি আছে, সুবিধাবাদী আছে, কিন্তু মূল জিনিসটা তো জঙ্গিরা করেছে। এই যে কিশোর ছেলেটা যেভাবে ওর মতামত প্রকাশ করে, আমি খুবই সুখী যে ও যুক্তরাষ্ট্রে, ও যদি বাংলাদেশে থাকতো, এই জুলাইয়ের যে হাসনাতই কিন্তু ও যেভাবে কথাবার্তা বলে, এই ছেলেটাকে হাসনাত কিন্তু একটা স্টেডিয়ামে নিয়ে কিংবা খোলা মাঠে নিয়ে কিন্তু হাসনাত, সার্জিস, আক্তার এরাই কিন্তু জবাই করতো, সোজাসুজি জবাই করতো। আপনাদের হয়তো অবাক লাগছে যে আমি হয়তো বাড়তি কথা বলছি, বেশি কথা বলছি, বাড়িয়ে বলছি, না, একদম না। আপনারা দেখেন নাই এই জঙ্গিগুলা 5 আগস্টের আগে যখন তারা উত্থানটা করছিল, ওরা পতাকাকে পাগড়ির মতো বেঁধে তারপরে মুক্তিযুদ্ধের নামে, বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়েছে না? তারপরে ওরা কি করেছে? যেই উত্থানে ওরা জিতে গেল, তখন ওরা বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলে, বঙ্গবন্ধুর বাড়ি তো না, আমাদের হেরিটেজ, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলে, পুরোপুরি 71কে অস্বীকার করে, সবকিছু করেছে। তাও কিন্তু এই কিশোর কিন্তু ওখানে কিন্তু সে জঙ্গি দেখে না। কেন দেখে না জানেন? এই ছেলেটা শুনলাম যে সেও কিন্তু কলকাতা থেকে এসেছে, তার ফ্যামিলি কলকাতা থেকে বাংলাদেশে স্থানান্তরিত হয়েছে। আমাদের সমস্যাটা হয়ে গেল কি, এই যে 47 সালে দেশ বিভাগ